বিভাস অধিকারীর ভুয়ো থানায় ঢোকা নিয়ে সংঘাত, বেলেঘাটা থানার পুলিশ ও নয়ডা পুলিশের মধ্যে সংঘাত। অবশেষে কোর্টের অনুমতিতেই তালা ভেঙে ঢুকলো নয়ডা পুলিশ। আরো ডিটেল জানবো, সংঘাত কি নিয়ে, কেন ঢুকতে বাধা, কি হয়েছিল সেই সময়, আরো বিস্তারিত জানাবো। সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, কি হয়েছিল ঠিক সেই সময়, সংঘাত কেন? দেখো প্রিয়াঙ্কা, এই যে বিভাস অধিকারী যে নয়ডায় থানা খুলেছিল বেআইনিভাবে, সে তারপরেও যখন ধরা পড়েছিল, তারপরে যখন জানা যায় কলকাতাতেও এরকম বেলেঘাটায় একটা অফিস আছে, তখন নয়ডা থেকে পুলিশ এখানে আসার পরে বেলেঘাটা পুলিশের সঙ্গে যোগাযোগ করে। বেলেঘাটার পুলিশ কোনোভাবে কথা মানছিল না। তখন নয়ডা থানার পুলিশ শিয়ালদা কোর্টে যায়, শিয়ালদা কোর্ট থেকে পারমিশন নিয়ে এসে বেলেঘাটা থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করলে কথা বলার পরে ঠিক আজ সন্ধ্যেবেলায় ঠিক বেলেঘাটার কাছে যে বাড়িটা আছে সেই বাড়িতে আসে এবং বাড়ির মালিককেও ডাকা হয়, ডেকে তালা ভেঙে এবং ভেতরে ঢোকা হয় এবং নতুন তালা লাগানো হয়। এবং এই যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার এখনও পর্যন্ত কোনো তালা ভাঙা হয়েছে এবং ভেতরে গিয়ে বেরোবে, তারপরেই জানা যাবে কি হয়েছে। এবং বাড়ির মালিক নিজে এসে ওখানে গেছে। নয়ডা থানার পুলিশ আছে, বেলেঘাটা থানার পুলিশ আছে এবং বাড়ির মালিক তারাও আছে। প্রিয়াঙ্কা, সপ্তাহ পার হতে চলল, এদিকে যাদবপুরের ঘটনার পুনর্নির্মাণ। ক্যাম্পাসের পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি, পুকুর থেকে একজোড়া সাদা জুতো উদ্ধার। অনামিকা মণ্ডল, যাদবপুরে ছাত্রীর মৃত্যু হয়, সেই যাদবপুরের ঘটনার পুনর্নির্মাণ। ক্যাম্পাসের পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি, পুকুর থেকে একজোড়া সাদা জুতো উদ্ধার। অনামিকার চশমা, ওয়ালেট এখনো পাওয়া যায়নি। আরো ডিটেল জানাবে প্রীতি, রয়েছে আমার সঙ্গে সরাসরি। প্রীতি, দেখো, তুমি যেমনটা বললে যে এক সপ্তাহ হয়েছে এবং কলকাতা পুলিশ এই পুরো বিষয়টার, হোমিসাইড ডিপার্টমেন্ট এই পুরো বিষয়টার তদন্ত করছে, তাদের কাঁধেই তদন্ত পার। ঠিক যখন বিকেল 5:30 তখন কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে 4 নম্বর গেটের পাশের পুকুর রয়েছে এবং যেই পুকুরে অনামিকার দেহ পাওয়া যায়, সেখানে 5 জন ডুবুরিকে নামানো হয়। ঠিক কি খোঁজার জন্য নামানো হয়? এক হচ্ছে অনামিকার সাদা জুতো, যে জুতোর কথা তার বাবা মা বলেছেন বয়ান ইতিমধ্যে। এছাড়াও ওয়ালেটের কথা বলা হয়েছে, তার কাছে একটা পার্স ছিল, সেই ওয়ালেটের কথা বলা হয়েছে। এছাড়াও চশমা নিয়ে, তার সঙ্গে একটা চশমা ছিল, সেটাও কিন্তু বলা হচ্ছে। ইতিমধ্যে 5 জন যে ডুবুরি, প্রায় ঘন্টাখানেক তারা জলের নিচেই ছিলেন এবং সেখান থেকে একটি সাদা জুতো উদ্ধার করেন ডুবুরিরা। সেই সাদা জুতো আদৌ অনামিকার কিনা নাকি অন্য কারোর, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও চশমা এবং ওয়ালেটের কথা বলা হচ্ছে, তা কিন্তু এখনো পর্যন্ত পুলিশের হাতে আসেনি। অন্যদিকে যে 3 নিরাপত্তা রক্ষী সেদিন রাতে অর্থাৎ 11ই সেপ্টেম্বর এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের দায়িত্বে ছিলেন, তাদেরকে কিন্তু ডেকে তাদের থেকে বয়ান নেওয়া হয় এবং ঘটনার যে পুনর্নির্মাণ, ঠিক ক্লক ওয়াইজ কখন কি ঘটনা ঘটেছিল, অর্থাৎ আমরা জানি ইতিমধ্যে পড়ুয়ারা যাদেরকে ডেকে পাঠানো হচ্ছে লালবাজারের তরফে, তারা কিন্তু বলছেন যে নিরাপত্তা রক্ষীদেরকে ডাকা হয়েছিল এবং নিরাপত্তা রক্ষীদের ভূমিকা কি ছিল সেটাও জানার জন্য আজকে কিন্তু যখন এই ঘটনার পুনর্নির্মাণ করা হয়, অর্থাৎ যখন ডুবুরিদেরকে নামানো হয় এই জলে, তখন কিন্তু সেই 3 নিরাপত্তা রক্ষী উপস্থিত ছিলেন, তাদের বয়ান রেকর্ড করা হয়। এই যে সাদা জুতো, সেটাকে প্যাকেটে করে নিয়ে যাওয়া হয়, পরবর্তীকালে তদন্তের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই কাজে লাগবে। এবং চশমা, ওয়ালেট এখনো পর্যন্ত পাওয়া যায়নি। অন্যদিকে 6 পড়ুয়াকে সকালবেলায় কিন্তু লালবাজারের তরফে ডাকা হয়েছে এবং পুলিশের কাছে যে সিসি ক্যামেরা ফুটেজ, সেখানে কিন্তু ক্লক ওয়াইজ যে ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশন চলছে। ইতিমধ্যে যেটা জানা গেছে যে 10:02 নাগাদ অনামিকা মণ্ডল যে পড়ুয়ার দেহ পাওয়া যায়, তাকে দেখা যায় যে এই ড্রামা ক্লাবের যে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম থেকে ওয়াশরুমের দিকে, ভিতরে যে ওয়াশরুম রয়েছে ইউনিয়ন রুমের পাশে, সেই ওয়াশরুমের দিকে তিনি যাচ্ছেন। তার 4 মিনিট পর অর্থাৎ 10:06 নাগাদ 3 পড়ুয়াকে দেখা যায় অনামিকার, পরবর্তীতে তারা সেখানে যাচ্ছেন এবং তারাই মূলত সেখানে অনামিকার দেহ দেখতে পান, এমনটাই মনে করা হচ্ছে পুলিশের তরফে। এবং তারা দেখতে পাওয়ার পর চেঁচামেচি করেন। 10:07 থেকে 10:08 মধ্যে যে উদ্ধার প্রক্রিয়া, সেই উদ্ধার প্রক্রিয়া চলে। অর্থাৎ একের পর এক ঘটনা পুলিশ কিন্তু বুঝতে চেষ্টা করছে, যে সমস্ত মিসিং লিঙ্কগুলো রয়েছে এই যাদবপুর কাণ্ডে, তা কিন্তু সলভ করার চেষ্টা করছে। বন্ধু বান্ধবকে ডেকে জিজ্ঞাসাবাদ তলব করা হচ্ছে এবং আজও 6 জনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বেশ, তেহট্টে নিশ্চিন্তপুরের ঘটনা আপনাদের মনে আছে নিশ্চয়ই। শিশু খুন, পাল্টা গণধোলায় 2 জনের মৃত্যু হয়েছে। আর এই ধরপাকড়ের ভয়ে গ্রাম ছাড়া হয়ে পড়েছিল অধিকাংশ গ্রামবাসী, বিশেষত পুরুষরা। পাম্প চালানোর লোক ছিল না, আর খুব স্বাভাবিকভাবেই পাম্প চালানোর লোক না থাকায় গ্রামে জলের কষ্ট তৈরি হয়েছে। পরশু নিউজ 18 বাংলা খবর দেখায়, অর্থাৎ খবর সম্প্রচার করে।
তারপরই ব্যবস্থা নেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। কি বলছেন গ্রামবাসীরা, যারা চলে গিয়েছিলেন গ্রাম ছেড়ে তারা কি ফিরেছেন, জানাবে সমীর রুদ্র রয়েছে আমার সঙ্গে। সমীর, দেখো প্রিয়াঙ্কা, গত 6 আগস্ট ভোরে তেহট্টিয়া নিশ্চিন্তপুরের তৃতীয় শ্রেণীর ছাত্র স্বর্ণব বিশ্বাসের ডোবা থেকে মৃতদেহ উদ্ধার হয় এবং স্থানীয়রা অনুমান করেন ওই গ্রামেরই বাসিন্দা উৎপল মণ্ডল এবং তার স্ত্রী সোমা মণ্ডল তাকে খুন করে জলে ফেলে দিয়েছে। এরপরে তাদের জনরোষ ওদের ওপর পড়ে এবং গণপিটুনির শিকার হওয়ার এই উৎপল মণ্ডল এবং তার স্ত্রী সোমা মণ্ডল দুজনেরই গণপিটুনিতে মৃত্যু হয় এবং এই ঘটনায় কিন্তু পুলিশ সুমোটো মামলা করে 200 জনের বিরুদ্ধে এবং ধরপাকড় শুরু হয়। প্রায় 15 জনকে গ্রেপ্তার করা হয় এবং এই গ্রেপ্তারের আশঙ্কায় কিন্তু অধিকাংশ গ্রামের পুরুষ মানুষ কিন্তু এলাকা ছাড়েন, গ্রাম ছাড়েন, ফলে গ্রাম পুরুষ শূন্য হয়ে যায়। এমনকি জমির ফসল কাটার কেউ ছিল না, পাম্প চালানোর মতন কোনো লোক ছিল না, যার জন্য জল সরবরাহ বন্ধ হয়ে যায়, বাচ্চারা যাচ্ছিল না, এরকম মিড ডে মিল বন্ধ ছিল, এরকম একটা পরিস্থিতি, জনশূন্যহীন এলাকা। এবং এই পরিস্থিতি কিন্তু আমরা গত পরশুদিন খবরে তুলে ধরি, অর্থাৎ নিউজ 18 বাংলায় সেই খবর দেখানো হয়। এই খবর সম্প্রচারিত হওয়ার পরে কিন্তু নড়িচড়ে বসে প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা আজকে গ্রামে যান, তেহট্টি থানার আইসি ও অন্যান্য জনপ্রতিনিধিরা। তারা সাধারণ মানুষকে মাইকিং করে আশ্বাস দেন যে যারা শুধুমাত্র এই ঘটনায় জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হবে, অন্যান্য যারা নির্দোষ তারা কিন্তু নিশ্চিন্তে নির্বিঘ্নে এই গ্রামে বসবাস করতে পারেন। এবং সেই আশ্বাস পাওয়ার পরে কিন্তু গ্রামের মানুষজন ফিরতে শুরু করেছে। আজকে সেখানে মনসা পুজো ছিল, ইতিমধ্যে মনসা পুজো হয়েছে, পরেই গ্রামে ফিরলেন পুরুষেরা। বেশ, নির্দোষ ব্যক্তিকে পুলিশ হ্যারাসমেন্ট করবে না, এটুকু আমি আমার তরফ থেকে বলতে পারি। আর যারা দোষী অ্যাকচুয়ালি তারা নিজেরা জানেন কারা দোষ করেছেন, গ্রামবাসীরা জানেন কারা দোষ করেছেন, পুলিশের কাছে সে একটা লিস্ট আছে যারা দোষ করেছে, তাদের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হবে। কিন্তু সাধারণ গ্রামবাসী যারা আছেন তারা নির্ভয় থাকতে পারেন, এটুকুই বার্তা। অশান্তি হয়েছিল, মানুষ গামছাড়া হয়েছিল, জল পাচ্ছিল না, ফসলের ক্ষতি হচ্ছিল, স্কুলে ছাত্রছাত্রী যাচ্ছিল না। এই সমস্যাটা নিউজ 18 বাংলা তুলে ধরেছিল। তারপরে প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সাহায্যে মানুষকে যাতে ঘরে ফেরানো যায় তার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করছি এবং মানুষ আস্তে আস্তে গ্রামে ফিরছে। এই সমস্ত সমস্যা নিউজ 18 বাংলা তুলে ধরার জন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি। গ্রাম একদম পরিষ্কার শূন্য হয়ে আছে। এতদিন পরে নিউজ 18 বাংলা এইসব খবরগুলো তুলে ধরেছিল। প্রশাসন আজকে এসেছিল, রাজনৈতিক দলের নেতারাও এসেছিল, এসে প্রশাসনের তরফ থেকে একটা আশ্বাস দিয়ে গেল গ্রামের মানুষ যেন গ্রামে ফেরে, এই কথাটা বলে গেল। এই কথাটাকে তুলে ধরার পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, একেবারে চাঞ্চল্যকর অভিযোগ। কাজ না করিয়েও টাকা আত্মসাতের অভিযোগ চোপড়ার মাঝিয়ালি পঞ্চায়েতের বিরুদ্ধে। ঠিক কি অভিযোগ, আরো বিস্তারিত জানার চেষ্টা করব। চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসছে, কিন্তু নির্দিষ্টভাবে ঠিক কি অভিযোগ? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে চোপড়া ব্লকের যে মাঝালি গ্রাম পঞ্চায়েত, সেই মাঝালি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ উঠছে দুর্নীতির। কারা অভিযোগ করছে? বিজেপি নেতৃত্বরা অভিযোগ করছে। কারণ ওই গ্রাম পঞ্চায়েতে দেখা গেছে যে 2025-2026 যে অর্থবর্ষের যে প্রকল্পের যে টাকা রয়েছে, সেই প্রকল্পের যে কাজ, 2টো রাস্তা এবং 2টো ট্রেন, এই 4টি কাজের কিন্তু টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠছে। এবং দেখা গেছে যে কাজ না করে, অর্থাৎ বিজেপির যেটা অভিযোগ যে কাজ না করে সেই টাকা আত্মসাৎ করেছে সেই গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ একাধিক নেতৃত্বরা। এই নিয়ে কিন্তু দেখা গেছে যে গতকাল ইসলামপুর মহকুমা শাসকের কাছে বিজেপি নেতৃত্বরা তারা লিখিতভাবে অভিযোগ করেছেন এবং অভিযোগ করার পাশাপাশি কিন্তু তারা দাবি জানিয়েছেন যে সঠিকভাবে তদন্ত হয়ে যাতে সুব্যবস্থা নেওয়া হয়। চঞ্চল, এই যে কাজ না করিয়ে টাকা আত্মসাতের অভিযোগ, যাতে প্রধান উপপ্রধান কি বলছেন এই অভিযোগ সামনে আসার পর? দেখো, মাঝালি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের যেটা দাবি যে বিজেপি এখানে রাজনীতি করার চেষ্টা করছে। কারণ চোপড়া ব্লক বিধানসভা নির্বাচন দেখো বা লোকসভা নির্বাচনে কিন্তু ব্যাপক হারে লিড রয়েছে, কিন্তু এই যে বিজেপির যে একটা চক্রান্ত যাতে এই মাঝালি গ্রাম পঞ্চায়েতকে যাতে বদনাম করানো হয় এবং যাতে তৃণমূলকে বদনাম করতে ষড়যন্ত্রের পাল্টা অভিযোগ করা হচ্ছে পঞ্চায়েতের তরফ থেকে। শুনুন। মাঝালি গ্রাম পঞ্চায়েত যে আছে সেখানে বিপুল পরিমাণে দুর্নীতি হচ্ছে, কোনো রকম কাজ হয়নি, অথচ টাকা তুলে নেওয়া হয়েছে। আমরা ফিল্ডেও গেছি, দেখেছি, সেখানে যে বুথের যে সভাপতি আছে বা যে মেম্বার আছে তার সাথে আমরা যোগাযোগ করেছি। বুথের যে মেম্বার সেও বলতে পারছে না যে এখানে কোনো কাজ হয়েছে, সেও শুনে অবাক হলো যে তাকে না জানিয়ে পাস করে দিয়ে স্কিম টাকা তুলে নেওয়া হয়েছে। 12 থেকে যা করেছে সব ভিত্তিহীন, এরকম আমাদের কোনো নাই যেন কোনো রাস্তা কাজ করিনি। যারা স্ক্রিনশট দেখাচ্ছে কাজ হয়নি, যখন ইনকোয়ারির লোক আসবে আমাদের উপর থেকে
তারা দেখে নেবে নিশ্চয়ই ফিল্ডে যে কাজ হয়েছে কি হয়নি। আমাদের সব আমরা কাজ করিয়েছি, যে এটা বলছে এটা ভিত্তিহীন অভিযোগ। সামনে ইলেকশন রয়েছে, সেটা ভোট যে কিভাবে নেওয়া যায় সেটা একটা মানুষকে বিভ্রান্তি করার চক্রান্ত। বন্ধ করো, সরজরে দেখো কাজ হয়েছে কিনা, সেটা প্রমাণ হবে। সেটা প্রমাণ করতে পারলে ভালো, না পারলে আমরা মানহানি করার চেষ্টা কেস করব। আরও এক চাঞ্চল্যকর ঘটনা, সরকারি টাকায় বাড়িতে সাবমার্সিবল। হরিশ্চন্দ্রপুরে পঞ্চায়েত সদস্যের আজব কীর্তি, কিন্তু কেন? আমার সঙ্গে রয়েছে সেবক। এই সরকারি টাকা আত্মসাৎ এবং সরকারি টাকাতেই বাড়িতেই বসিয়ে ফেললেন সাবমার্সিবল, কেন? কি বলছেন ওই পঞ্চায়েত সদস্যের সাফাইটা কি? একদমই প্রিয়াঙ্কা, দেখো গুরুতর অভিযোগ, কারণ মালদহের হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েত এটা বাম কংগ্রেস জোট পরিচালিত একটি পঞ্চায়েত। এখানকার পঞ্চায়েত সদস্য কংগ্রেসের ছোটন দাস, তার বিরুদ্ধে অভিযোগ করেছেন স্থানীয় মানুষজন। চাঞ্চল্যকর অভিযোগ। তারা বলছেন যে এলাকায় পরিশুদ্ধ পানীয় জলের সমস্যা রয়েছে, আর্সেনিকের সমস্যা রয়েছে, তাই পঞ্চায়েত থেকে প্রায় 1 লক্ষ টাকা খরচ করে বরাদ্দ হয় সাবমার্সিবল পাম্প। এই সাবমার্সিবল পাম্প নিজের বাড়ির পাশে নিজের জায়গায় বসান পঞ্চায়েত সদস্য। শুধু তাই নয়, এরপর যে বিদ্যুৎ সংযোগ সেটাও তিনি করেছেন নিজের বাড়ির বিদ্যুৎ সংযোগ থেকে। এরপর নাকি নিজের ইচ্ছে মতো ব্যবহার করছেন, গ্রামবাসীরা ওখান থেকে জল নিতে পারছেন না, তাদের বাধা দেওয়া হচ্ছে। আর এই পঞ্চায়েত সদস্য বলছেন অভিযোগ সত্যি নয়, জমি পাওয়া যাচ্ছিল না, কোথায় বসানো হবে পাম্প, তাই নিজের জন্য নিজে জমি দিয়েছেন। শুধু তাই নয়, পঞ্চায়েত নাকি মিটার দিচ্ছিল না, তারপর তিনি সাধারণ মানুষের কথা ভেবে মিটার দিয়েছেন যাতে মানুষ পরিষেবা পায়। আর তিনি বলছেন জল সংগ্রহে বাধা দেওয়া হচ্ছে, এমন অভিযোগও নাকি সত্যি নয়। তবে কংগ্রেস নেতৃত্ব কিন্তু বলছে যে অভিযোগ খতিয়ে দেখা হবে, কারণ সাধারণ মানুষের স্বার্থ যাতে বিঘ্নিত হয় এরকম কোনো অবস্থান পঞ্চায়েতের পক্ষে নেওয়া সঠিক নয়। ভাঙড়ে আইএসএফ নেতার তোলাবাজি, দোকান মেরামতের অনুমতি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ রাহুল মোল্লার বিরুদ্ধে। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, লিখিত অভিযোগ চন্দনেশ্বর থানায় নেতার বিরুদ্ধে। রাহুল মোল্লা 2000 টাকা একবার দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম এই স্ক্যানার, এইটা স্ক্যানার আছে অ্যাক্সিস ব্যাংকে, আর অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট 2071 3বার দিয়েছিলাম। কল্যাণ রয়েছে সরাসরি আমার সঙ্গে। কল্যাণ, ওই আইএসএফ নেতা যার বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযোগ সামনে আসার পর তার কি প্রতিক্রিয়া? একেবারে প্রিয়াঙ্কা, জানিয়ে রাখি, এই যে অভিযোগ উঠছে, তানবীর মল্লিক নামে যে ব্যবসায়ী অভিযোগ তুলছে যে দোকান করিয়ে দেওয়ার নাম করে তোলা চেয়েছে এবং তোলা দিয়েওছে এই ব্যবসায়ী। ফলে এই যে বিষয় নিয়ে আমরা যখন রাহুল মোল্লা নামে ওই যে আইএসএফ নেতার সঙ্গে কথা বলি, সে কিন্তু পুরো বিষয়টি অস্বীকার করে। এরই পাশাপাশি সে জানায় যে সে প্রাণগঞ্জ অঞ্চলের আইএসএফ নেতা, কিন্তু এই যে পাগলাহাট যে এলাকা, সেই এলাকা কিন্তু নারায়ণপুর অঞ্চল। ফলে অন্য অঞ্চলের সে এসে কারো কাছে থেকে টাকা নেবে, এই বিষয় সে একেবারেই অস্বীকার করে। তবে ইতিমধ্যেই চন্দনেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে, পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। শুধুমাত্র রাহুল মোল্লা নয়, রাহুল মোল্লার পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জেলা আইএসএফ এর সভাপতি যিনি আছেন মালেক মোল্লা, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি কিন্তু পরিষ্কারভাবেই জানান যে এই যে বিষয়টি একেবারেই মিথ্যে, সামনেই ভোট, এই যে আইএসএফ নেতা রাহুলকে গ্রেপ্তার করবে পুলিশ, সেই জন্য তাকে জব্দ করার জন্যই তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। যদিও ওই ব্যবসায়ী প্রমাণস্বরূপ যে অনলাইনে যে টাকা ট্রানজাকশন হচ্ছে, সেই টাকা কিন্তু সেই জেরক্স করে সে কিন্তু থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। প্রিয়াঙ্কা, বেশ। দোকান রিপেয়ারিং করার জন্য আমি পুলিশের কাছে পারমিশন পাচ্ছিলাম না। রাহুলের নামে একটা ছেলের সঙ্গে পরিচয়, সেই ছেলেটা আমি পরে জানলাম যে আইএসএফ এর কোনো একটা পদে আছে নেতা মতো। আমাকে ফোন করে বলে যে পুলিশ জানো এইসব কাজে টাকা চাই, তোমার টাকা চাইছে, তুমি টাকা দিলে তোমার কাজটা করতে দেবে বলে কোনোভাবে আমার কাছ থেকে কিছু কম বেশি একটা টাকা বার করে। পরে জানলাম যে রাহুল নামে যে আমাদের আইএসএফ এর যে বলছে নেতাটা, সে নেতা নাকি পুলিশের নাম ভাঙিয়ে টাকা নিয়ে কাজ করিয়ে দেবে বলে। কোন ব্যক্তি অভিযোগ করেছে এখনো পর্যন্ত আমি জানি না। থানা থেকে কোনো রকম কোনো বাড়িতে কোনো সামান আসবে থানা থেকে, সেটাও এখনো পর্যন্ত আসেনি। যা কথা বলছে সবই ভিত্তিহীন। যদি হতো তেমনই কিছু, আমার বাড়িতে নিশ্চয়ই কোনো থানা থেকে কোনো কাগজ আসতো, এখনো পর্যন্ত কিছু আসেনি। দ্বিতীয় কথা, এই রাজ্যের হিউম্যান রাইটস কমিশন তাকে নটোরিয়াস ক্রিমিনালের আখ্যা দিয়েছে। তারা অভিযোগটা করছে কিন্তু একজন আইএসএফ এর কর্মী। আমাদের যারা চোর বলে, এবার তাদেরকে বলি চোরের সর্দারটা কে?
চোরের সর্দার নিশ্চয়ই এখানকার যিনি বিধায়ক, আসলে যত চোর ডাকাত সমাজ বিরোধী গুলোকে এই ভাঙনের নেতা বানিয়ে রেখেছে। রাহুল একটা মস্ত সমাজ বিরোধী নেতা, ওর নামে কতগুলো খুন কতগুলো মার্ডারের কেস আছে তার ঠিক ঠিকানা নেই। নওশাদকে এদের রাখতেই হবে, কারণ এদের থেকে তোলা না তুললে প্রতিদিন 27,000 টাকার কাঠ পোড়াবে কি করেও। গোটা ভাঙড়বাসীর কাছে অনুরোধ করব, এই চোর ডাকাত সমাজ বিরোধীগুলি তাড়ান এবং ভাঙড়কে আগামী দিনে উন্নয়ন এবং শান্তির পথে নিয়ে যান। তোলা না দেওয়ায় দোকানে ভাঙচুর, লুট। পানিহাটির শান্তিনগরে দুষ্কৃতী দৌরাত্ম। তোলা না দেওয়ায় দোকানে ঢুকে ভাঙচুর, তারপর লুটপাট। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, এই যে দুষ্কৃতী দৌরাত্ম পানিহাটির শান্তিনগরে, কোনো খোঁজ পাওয়া গেল পুলিশের তরফ থেকে? অভিযোগ তো দায়ের হয়েছে। ইতিমধ্যেই কিন্তু এই যে ঘটনা, অর্থাৎ এই যে তোলা না দেওয়ায় দোকানে দুষ্কৃতী হামলা চালায় এবং সে জায়গা থেকে সেই ব্যবসায়ীকে সেখানে বলা হয় যে টাকা দেওয়ার জন্য। টাকা না দেওয়াতে কিন্তু গতকাল রাত্রিবেলা শাটার ভেঙে দোকানের ভেতর ঢুকে কিন্তু দোকান ভাঙচুর করার পাশাপাশি দোকান থেকে টাকা পয়সা লুট করে কিন্তু দুষ্কৃতী পালিয়ে যায়। এবং এই যে বাবাই নামে যে দুষ্কৃতী, এর নামে কিন্তু আগেও কিন্তু অভিযোগ রয়েছে যে বিভিন্ন সময় ব্যবসায়ীর কাছ থেকে তোলা চাওয়ার অভিযোগ রয়েছে। এবং গোটা ঘটনা কিন্তু অভিযোগ দায়ের করলে খর্দ থানা এবং খর্দ থানা পুলিশ ইতিমধ্যে কিন্তু তদন্ত শুরু করেছে এবং ঘটনার পর থেকে পলাতক রয়েছে এই অভিযুক্ত বাবাই এবং তার প্রতি নিজেরা তলবে যাচ্ছে খর্দ থানা পুলিশ। এবং এই গোটা ঘটনায় কিন্তু আতঙ্কিত গোটা এলাকার ব্যবসায়ীরা। ফের ওড়িশায় আক্রান্ত বাংলার পরিযায়ী। আক্রান্ত পরিযায়ীকে উদ্ধার স্বরূপনগর থানার পুলিশের। বাংলা বলায় স্বরূপনগরের শ্রমিককে মারধরের অভিযোগ। বিজেপি শাসিত রাজ্য, সেখানে এইভাবে মারধর করা হয়েছে। বাংলা বলায় স্বরূপনগরের শ্রমিককে মারধর। বিজেপি শাসিত রাজ্যে পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ। অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, ওই পরিযায়ী শ্রমিক এবং তার পরিবার কি জানাচ্ছেন, কি অভিযোগ সামনে আনছেন? দেখো, এই আসারুল সানা, যাকে উড়িষ্যার বিজেপি শাসিত রাজ্যে যে আক্রান্ত হয়েছে, তার পরিবারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে 15 দিন আগে সে কেরালায় শ্রমিকের কাজ করতে গিয়েছিল, কিন্তু সেখানে কাজ না পেয়ে সে আবার ফিরে আসছিল। সেই সময় সে উড়িষ্যার স্টেশনে নামে এবং নামার পরেই সেখানে বেশ কিছু লোকজন তাকে ঘিরে ধরে, তাকে মারধর করে এবং সেই সময় মুহূর্তে কয়েক মিনিটের জন্য সে বাড়িতে ফোন করে একটাই কথা জানাতে পেরেছিল যে আমাকে মারধর করছে, আমাকে তোমরা বাঁচাও। ব্যাস, তারপরের থেকেই তার সুইচ বন্ধ হয়ে যায়, তার আর কোনো খোঁজ পায় না। এরপর বহুক্ষণ চেষ্টা করার পর তার পরিবার স্বরূপনগর থানার দ্বারস্থ হয় এবং স্বরূপনগর থানা সেই কল ট্রেস করে এবং এলাকার খোঁজ খবর করার পর স্বরূপনগর থানা জানতে পারে যে উড়িষ্যার পুলিশ তাকে আটকে রেখেছে। এবং তারপর উড়িষ্যার পুলিশের পক্ষ থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় এবং খড়গপুর পর্যন্ত তাকে পাঠানো হয় 14,000 টাকার বিনিময়ে। গাড়ি ভাড়া নেওয়া হয়েছে 14,000 টাকা এবং সেটা কিন্তু এতটাই এমনভাবে নেওয়া হয়েছে যে কোনো রকম ইমেল, কোনো রকম হোয়াটসঅ্যাপ, কোনো কল, কোনো কিছুতে কিন্তু এই টাকাটা চাওয়া হয়নি। একদম হোয়াটসঅ্যাপ কলে তাদেরকে ফোন করে বলা হয়েছে যে তাদেরকে 14,000 টাকা গাড়ি ভাড়ার দরুন দিতে হবে। তারপরে তাকে খড়গপুর পর্যন্ত কালকে রাত্রিরে তারা গাড়ি ভাড়া করে পাঠিয়েছে এবং তারপরেই কিন্তু স্বরূপনগর থানার পুলিশ এবং আসারুল সানার পরিবার তাকে নিয়ে এসে তাকে উদ্ধার করে নিয়ে আসে এবং তাকে যখন নিয়ে আসে তখন তার অবস্থা খুবই আশঙ্কাজনক। এনেই তারা সারাপুল নির্মাণ হাসপাতালে তাকে ভর্তি করেছে এবং তার কিন্তু প্রায় 10 থেকে 12 ঘন্টা ডাক্তাররা টাইম দিয়েছে, সময় দিয়েছে। যদি তার মধ্যে যদি তার কোনো ইমপ্রুভ না হয় তাহলে তাকে আরো ভালো চিকিৎসার দরকারের জন্য তাকে কলকাতায় রেফার করতে হবে বলেও কিন্তু ডাক্তাররা জানিয়েছে। খর্দার কাছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা। ফের চীনা মাঞ্জায় গলা কেটে মৃত্যু প্রাক্তন সেনাকর্মী। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, কিভাবে ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা? দেখো, বারাকপুর ওয়ারলেস মোড়ের বাসিন্দা, তার নাম হচ্ছে গৌতম ঘোষ এবং তিনি পেশায় প্রাক্তন সেনা জওয়ান কর্মী এবং তিনি কলকাতা বিমানবন্দরে কর্মরত। এবং আজকে দুপুরবেলা বাড়ি থেকে অফিসের উদ্দেশ্যে যখন ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেস যখন যাচ্ছিল, তখনই সদরহাটের কাছে কিন্তু চীনা মাঞ্জা সুতোয় তার গলায় কিন্তু লেগে যায় এবং গলায় লেগে যাওয়ার পরে সে কিন্তু বাইক থেকে ছিটকে পড়ে এবং ছিটকে পড়ার পর রক্তাক্ত অবস্থা সেখানে কিন্তু 12 মিনিট মতো সেখানে পড়ে থাকে এবং অতি রক্তক্ষরণের ফলে কিন্তু সেখান থেকে
তাকে স্থানীয় বাসিন্দারা বন্দিপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এবং এই যে চীনা মাঞ্জার যে দাপট এবং এই চীনা মাঞ্জার কারণে এই যে প্রাণ চলে গেল একজন প্রাক্তন সেনা জওয়ান কর্মীর, এই নিয়ে কিন্তু খড়দহ পুরানবাজার এলাকা থেকে শুরু করে যে সমস্ত জায়গায় এই যে চীনা মাঞ্জার ব্যবসা রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু ইতিমধ্যেই অভিযান শুরু করেছে খড়দহ এবং টিটাগড় থানার পুলিশ। উনি অন দ্য ওয়ে ছিল কল্যাণী এক্সপ্রেসওয়েতে, আর অফিসে যাচ্ছিল, এয়ারপোর্টে উনি চাকরি করে, থাকে হচ্ছে ব্যারাকপুরে। ব্যারাকপুর থেকে এয়ারপোর্টে যাচ্ছিল, ফুরি উঠছে, তার দড়ি লাগে, দড়িতে গলাটা কেটে যায়, ওনাকে বৃন্দাপুর প্রাথমিক হসপিটাল নিয়ে আসা হয়, এখানে মৃত ঘোষিত করা হয়। উনি আর্মিতে চাকরি করতেন, কোর অফ সিএমপিতে, আর এখন উনি এয়ারপোর্টে চাকরি করেন রিটায়ারমেন্টের পর। অতি চালাকের গলায় দড়ি, একটা প্রবাদ বাক্য আছে। বালুরঘাটে এরকমই ঘটনা। কি হলো? চোরের চালাকি একেবারে ধরা পড়ে গেল। চুরি করে শটান থানায় চোর, আর নিজেই অভিযোগ জানায়। শুধু অভিযোগ না, অভিযোগ জানানোর পর রীতিমতো নাটক করে। শেষমেশ পুলিশের জেরায় পর্দা ফাঁস চোরের। অনুপ সান্যাল রয়েছে আমার সঙ্গে। অনুপ, কিভাবে চোরের পর্দা ফাঁস হলো? একদমই, দেখো অতি চালাকের গড়াগড়ি যেটা বললে একদমই বাস্তব সত্য, সেটা প্রমাণিত হলো। বালুরঘাট থানার একটি টাওয়ার, সেখানে বেশ কিছু টাওয়ারের সামগ্রী, ব্যাটারি থেকে বেশ কিছু জিনিস চুরি যায়। প্রায় 3 বছর পরে 26শে জুলাই সেই বালুরঘাট থানাতে একটি অভিযোগ দায়ের হয়। অভিযোগ দায়ের করে ওই টাওয়ারেরই টেকনিশিয়ান কাজল মহন্ত নামে একজন। এরপরে পুলিশ ঘটনা তদন্ত শুরু করে এবং তদন্তে নেমে পুলিশের সন্দেহ হয় যে এই যে অভিযোগকারী তার বিরুদ্ধেই পুলিশের প্রথমত সন্দেহ দাঁড়া বাঁধে। এরপরে কিন্তু পুলিশ তদন্ত করতে গিয়ে দেখতে পায় তাকে শেষ পর্যন্ত তাকে পুলিশ আটক করে এবং আটক করার পরে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে সে কিন্তু স্বীকার করে নিজেই যে হ্যাঁ, তিনি নিজেই এই যে ব্যাটারি এবং যে সামগ্রীগুলো টাওয়ারে ছিল বেশ কিছু, সেই জিনিসগুলো সে চুরি করেছিল। এরপরে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাট শহরে। চুরি করতে গিয়ে চোর নিজেই ধরা পড়ে গেল চোর, এই ঘটনাকে কেন্দ্র করে। একটা ছবি দেখাই আপনাদের এবার। হাসপাতালে হনুমানের তাণ্ডব, আতঙ্ক তো রয়েছে, সঙ্গে যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, হাসপাতালে পার্কিংয়ে হনুমানের দাপাদাপি। সিসি ক্যামেরায় ধরা পড়ল তাণ্ডবের ছবি। চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের ঘটনা। চন্দ্রকোনা হাসপাতাল, সেখানে পার্কিংয়ে হনুমানের দাপাদাপি। সিসি ক্যামেরায় ধরা পড়ল তাণ্ডবের ছবি। চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের ঘটনা। সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, গত 15 দিন ধরে এই 5 থেকে 6টি হনুমান এভাবে তাণ্ডব চালাচ্ছে, বন দপ্তরের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? একদমই, দেখো প্রিয়াঙ্কা, সবাই চাইছে বন দপ্তরের কর্মীরা এসে এই হনুমানের দলটিকে সরিয়ে নিয়ে যাক অন্যত্র। কারণ বেশ কিছুদিন ধরে, অর্থাৎ 15 দিন ধরে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল চত্বরে কিন্তু তারা অত্যাচার চালাচ্ছে। মূলত তারা গাড়ির উপর অত্যাচার করছে, যেখানে দেখা যাচ্ছে গাড়ির লুকিং গ্লাসগুলিকে ভেঙে দিচ্ছে এবং গাড়ির ভেতরে ঢুকে কিন্তু গাড়ির ক্ষতি করছে। এই রকমই অভিযোগ করছেন মূলত চালকরা বা গাড়ির মালিকেরা। মূলত দেখা যাচ্ছে যে ওই জায়গাতে যে নিশ্চয়ই যান প্রকল্প রয়েছে তার গাড়িতেই মূলত হনুমানরা তারা কিন্তু অত্যাচার চালাচ্ছে এবং শুধু তাই নয়, চিকিৎসকদের গাড়িতেও একইভাবে অত্যাচার চালাচ্ছে, লুকিং গ্লাস ভেঙে দেওয়া হচ্ছে, যার ফলে কিন্তু সবাই কিন্তু হনুমানের আতঙ্কে রয়েছেন। তারা চাইছেন বন দপ্তর এসে সেই হনুমানগুলিকে যেগুলি অত্যাচার চালাচ্ছে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হোক। কিন্তু এলাকার মানুষ যেটা বলছে যে ওই হনুমানের দলে কয়েকটি বাচ্চা হনুমান রয়েছে, যার ফলে কিন্তু সমস্যা রয়েছে। বন দপ্তর আসলে একমাত্র তারাই কিন্তু সরিয়ে নিয়ে যেতে পারে। এই পুরো ঘটনা কিন্তু বন দপ্তরকে জানানো হয়েছে। এখন দেখার বন দপ্তর কত দ্রুত এই হনুমানের দলটিকে সরিয়ে নিয়ে যায়। প্রিয়াঙ্কা, নজর থাকবে।
অনুমান 2-3 দিন ধরে তারা ছোট বাচ্চা নিয়ে এখানে এসে একটা উপদ্রব সৃষ্টি করেছে, গাছের উপর ঘোরাঘুরি করছে। তারা আমরা দেখেছি সিসিটিভিতে আর কি, গাড়ির মিররগুলো ভেঙে দিচ্ছে, লুকিং গ্লাসগুলো। তো তাদেরকে মোটামুটি এমনি তাড়ানোর ব্যবস্থা করা হয়েছে, যেহেতু ছোট বাচ্চা নিয়ে ঘুরছে সেহেতু আমরা সেরকম কোনো স্টেপ নিইনি। ওরা 2-3 দিন একটু উপদ্রব করেছে, তবে এখন উপদ্রব আগের থেকে কম আছে। বেহাল রাস্তা নদিয়ায় আর দুর্ভোগ, একেবারে সমস্যায় ভুগতে হচ্ছে সেখানকার স্থানীয় বাসিন্দাদের। এবার নদিয়াতেই 240 কোটি টাকার রাস্তা সংস্কার, জেলা জুড়ে 446টি রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হলো। সেই বেহাল রাস্তার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরেছি। সমীর রুদ্র রয়েছে আমার সঙ্গে। সমীর, এলাকাবাসী তারা কতটা খুশি? দেখো, প্রশাসনের এই উদ্যোগে কিন্তু এলাকাবাসী যথেষ্ট খুশি, কারণ নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে বিভিন্ন মাধ্যমে, অর্থাৎ জনপ্রতিনিধিদের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে প্রায় 506টি রাস্তা সংস্কারের আবেদনপত্র জমা পড়েছিল। এবং এই আবেদনপত্র জমা পড়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু পঞ্চায়েত দপ্তর নদীয়া জেলা প্রশাসনকে এই বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেন। এরপরে জেলা প্রশাসনের আধিকারিক এডিএম তারা সেই যে আবেদনপত্র যেগুলো জমা পড়েছিল সেই রাস্তাগুলো খতিয়ে দেখেন, অবস্থা দেখেন, এবং দেখা যায় যে সেখানে 446টি রাস্তা সংস্কার করার যোগ্যতা, তাদের অবস্থা খুবই বেহাল, ইমিডিয়েট সংস্কার করা প্রয়োজন। এবং সেই অনুযায়ী তারা পঞ্চায়েত দপ্তরে সেই রিপোর্ট পাঠিয়ে দিয়েছেন এবং এর জন্য প্রায় 238 কোটি টাকা ধরা হয়েছে যে খরচ হতে পারে, এবং তার জন্য কিন্তু ইতিমধ্যে সেই টাকা চেয়ে পাঠানো হয়েছে এবং পুজোর আগে হয়তো সেই আবেদন মঞ্জুর হয়ে যাবে। এবং আবেদন মঞ্জুর হলে পরে কিন্তু এই রাস্তা সংস্কারের কাজ শুরু হয়ে যাবে পুজোর পরেই। ফলে সারা নদীয়া জেলা জুড়ে এই যে 446টি রাস্তা সংস্কার করা হবে, যার জন্য ব্যয় হবে প্রায় 240 কোটি টাকা। এবং এই ঘটনায় কিন্তু এলাকাবাসী যথেষ্টই খুশি, কারণ তাদের কাছে পুজোর আগে কিন্তু নতুন একটা ভালো খবর, এবং এই খবরে কিন্তু স্বভাবতই খুশি এলাকাবাসী। প্রিয়ঙ্কা, বেশ, রাস্তাটা আমরা দেখতে এসেছিলাম এবং আমরা পরিদর্শন করে দেখলাম অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে আছে। রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর থেকে মোট 506টি রাস্তার প্রাথমিক একটা তালিকা এসেছিল। তার সার্ভে করে দেখা গেছে যে 446টি রাস্তা করার প্রয়োজন আছে বা উপযুক্ত, তার মধ্যে এই রাস্তাটিও আছে 446টি রাস্তার মধ্যে। এই কাজগুলো অবিলম্বে আমরা এস্টিমেট তৈরি করে পুজোর আগে আমরা সরকারের কাছে পাঠিয়ে দিতে পারবো। আশা করি খুব দ্রুতই শুরু হবে কাজগুলো। 68 বছর পর শহরে পার্কিং জোন, প্রথম পার্কিং জোন পেল আলিপুরদুয়ার শহর। স্বভাবতই সেখানকার স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরেই দাবি তুলেছিলেন। আজ কতটা খুশি তারা জানবো, আপনাদের জানাবো। রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, একদমই প্রিয়াঙ্কা, দেখো আলিপুরদুয়ারের বাসিন্দারা কিন্তু যার পর খুশি। তার কারণ হচ্ছে 68 বছরের এই যে পুরসভা, সেই পুরসভায় এতদিন কোনো পার্কিং জোন ছিল না। যত্রতত্র যেখানে সেখানে খুশি গাড়ি দাঁড় করিয়ে রাখা হতো এবং তারপরে যানজট হতো, মানুষজন সমস্যায় পড়তেন। এই প্রথম পার্কিং জোন পেল আলিপুরদুয়ার পুরসভা। আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতাল যে চত্বর, সেই হাসপাতাল চত্বরেই কিন্তু এই পার্কিং জোন তৈরি করা হয়েছে, যার খরচ হয়েছে 7 লক্ষ টাকা। এবং পুরো কর্তৃপক্ষ জানিয়েছে এখানে সাইকেল রাখতে গেলে 5 টাকার টিকিট কাটতে হবে, এবং যে 4 চাকার যে গাড়ি তার জন্য 30 টাকা টিকিট কাটতে হবে, এবং মোটর বাইক রাখতে গেলে 10 টাকার টিকিট কাটতে হবে। এবং এর ফলে স্থানীয় যে ছেলেরা আছে তাদের কর্মসংস্থান হবে বলে দাবি করেছে আলিপুরদুয়ার পুরসভা। প্রিয়াঙ্কা, বেশ, আগে আমাদের হসপিটালে 9টার থেকে প্রায় 4টা পর্যন্ত প্রচন্ড জ্যাম থাকতো, যাওয়াটা খুবই প্রবলেম হতো। আগে বাইরের থেকে যদি পেশেন্ট আসতো পার্কিং করার জায়গায় ছিল না, খুব প্রবলেম হতো। পৌরসভা আমাদেরকে পার্কিং করে দিয়েছে, এটা নিয়ে আমরাও খুশি, পাড়াপাশি হচ্ছে সবাই খুশি। চারদিকে পেশেন্ট আসতে গেলে এখানে জামের মধ্যে পড়তে হতো, অ্যাম্বুলেন্সগুলো জামের মধ্যে পড়তে হতো, এবং অনেক বাচ্চা শিশু, অনেক বয়স্ক যারা রুগী হেঁটে হেঁটে যাইতো, বয়স্ক তাদের অসুবিধা। পার্কিং হওয়াতে আশা করি এই সমস্যাটা, যে ইমার্জেন্সি রুগীকে ঢুকাতে সময় লেগে যায়, তার ফলে কোনো সময় বিপদ ঘটতে পারত। তাই এই কথা চিন্তা করে মাথায় রেখে আমরা আজ পুজোর আগে এই এলাকায় আমরা পার্কিং জোন হিসাবে চালু করলাম। আগামী দিনে পুজোর পরে আমরা ব্যবসায়ী সমিতি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে সারা আলিপুরদুয়ারে আরও কোথায় কোথায় পার্কিং জোন করা যায় সেগুলো মোটামুটি আমরা চিহ্নিত করে রেখেছি। আলোচনা করে আমরা আগামী দিনে পার্কিং জোন আরও চালু করব। চেহারায় সাহেবিয়ানা, জন্ম ইংল্যান্ডে,
কিন্তু পুজো পান বাঙালিয়ানায়। ইংরেজ সাহেবদের ফেলে যাওয়া স্টিম রোলার। বয়স 150 পেরোলেও আদর যত্ন কমেনি, নাম তার স্টিম সাহেব। কিভাবে আজ দিনভর তার পুজো হলো আরো জানাবে ডিটেল। আমার সঙ্গে সরাসরি রয়েছে শান্তনু। দেখো প্রিয়াঙ্কা, এই স্টিম সাহেব যেটি একটি স্টিম রোলার, সেটিকে কিন্তু জলপাইগুড়ি পূর্ত বিভাগের কর্মীরা কিন্তু সাহেবের মর্যাদায় রেখে দিয়েছেন। কারণ ইংরেজ সাহেবরা এটিকে ইংল্যান্ড থেকে নিয়ে এসেছিল আজ থেকে 150 বছর আগে। কিন্তু সেটিকে তারা যখন দেশ স্বাধীন হয়, তারপর ইংরেজরা চলে গেল, সেটিকে কিন্তু জলপাইগুড়ি পূর্ত বিভাগেই রক্ষিত আছে। এই স্টিম সাহেবের বর্তমানে প্রয়োজনীয়তা না থাকলেও সেটিকে সংরক্ষণ বা সম্পদ হিসাবেই দেখেন এখানকার বাসিন্দারা, এবং একসময় এটা কর্মী হিসাবে কাজ করতো এখানকার পূর্ত দপ্তরে। সেই সময় পূর্ত দপ্তরে একটা বিভাগের সঙ্গে যুক্ত ছিল বাংলাদেশের রংপুর জেলা। সেই সময় কিন্তু বহু রাস্তা নির্মাণের ক্ষেত্রে কিন্তু এই স্টিম রোলারের ভূমিকা ছিল অনবদ্য। সেই কারণে কিন্তু এই স্টিম রোলারটিকে কিন্তু আজও কিন্তু মর্যাদার সঙ্গেই রক্ষণাবেক্ষণের মধ্যে দিয়ে রেখেছেন এখানকার কর্মীরা। প্রতি বছর বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু এর পুজোর ব্যবস্থা করা হয় এবং সারা বছর একে কিন্তু যত্ন আত্তি করেই রাখা হয় এই পূর্ত দপ্তরে ঢোকার ঠিক মুখে। এবং পুজোর দিনকার একে মালা পরিয়ে স্নান করিয়ে একেবারে যেভাবে বিশ্বকর্মা পুজো হয় ঠিক সেভাবেই যন্ত্রের এই দেবতাকে পুজো করেন এখানকার পূর্ত বিভাগের কর্মীরা। শুধু বর্তমান কর্মী যারা রয়েছেন তারা নন, যারা অবসরপ্রাপ্ত তারাও কিন্তু ছুটে আসেন, কারণ এর মর্যাদাই বলা যেতে পারে পূর্ত বিভাগে অসীম। কারণ 150 বছরের এই প্রাচীন রোলারটির সাথে বহু স্মৃতি জড়িয়ে রয়েছে এখানকার ইতিহাসের সঙ্গে, বিশেষ করে পূর্ত বিভাগের ইতিহাসের সঙ্গে। সেই জন্য একে কিন্তু যন্ত্রের যেদিন অর্থাৎ বিশ্বকর্মা পুজোর যখন পুজো হয় তখন যন্ত্রের হিসাবে কিন্তু একে সামনে রাখা হয়। এরই পুজো আগে হয়, তারপরে পূর্ত দপ্তরে অন্যান্য যে সকল গাড়ি বা একেবারে এইভাবেই আজ স্টিম রোলারের পুজো সম্পন্ন হলো। জলপাইগুড়ির দিকে নজর রাখি। জলপাইগুড়িতে বিশ্বকর্মা পুজোয় হাতি পুজো। মেটালি ব্লকে গরুমারা জাতীয় উদ্যানের ধূপছোড়া পিলখানায় কুনকি হাতির আরাধনা। কিভাবে আজ দিনভর পুজো অর্চনা হলো, কি কি রীতিনীতি মেনে পুজো হলো, আচার অনুষ্ঠান কি ছিল জানাবে রকি রয়েছে আমার সঙ্গে সরাসরি। রকি, কত বছর ধরে এইভাবে পুজো হচ্ছে, কি কি পূজা অর্চনা কিভাবে সম্পন্ন হলো? প্রিয়াঙ্কা, দেখো, জলপাইগুড়ি জেলা গরুমারা জাতীয় উদ্যানের যে ধূপজোড়া বিট রয়েছে সেখানে যে কুনকি হাতিরা রয়েছে সেই পিলখানা এবং বুধুরাম বিটে সেখানকার হাতিদের কিন্তু বিশ্বকর্মার বাহন হিসাবে তাকে পূজিত করা হলো এবং সকাল থেকেই কিন্তু এই পুজোকে ঘিরে রীতিমতো উন্মাদনা দেখা গিয়েছিল। কারণ সকাল থেকেই কিন্তু সেই হাতিগুলিকে সুন্দর করে স্নান করিয়ে নিয়ে বিভিন্ন খড়িমাটি দিয়ে তাদেরকে সাজানো হয় এবং তাদের শরীরে তাদের নাম লিখে দেওয়া হয় এবং তারপর কিন্তু নিষ্ঠার সঙ্গে গ্রামের বনবস্তির বাসিন্দারা এবং বনকর্মীর পরিবারের সদস্যরা সেই হাতিকে পুজো করেন এবং পুজোর শেষে কিন্তু সেই হাতিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা ছিল। সেখানে গুড়, চাল, ডাল মিশ্রিত একটি খাওয়া কলার পাতায় পেঁচিয়ে তাদের দেওয়া হয়, তার সঙ্গে দেওয়া হয়েছিল অন্যান্য ফলমূল এবং এই পুজোকে দেখতে কিন্তু রীতিমতো পর্যটকদের ভিড় জমেছিল সেখানে এবং যে সকল পর্যটকেরা সেখানে সেই পুজো দেখতে এসেছিলেন তাদের পুজোর পরে কিন্তু আহারের ব্যবস্থাও করে বন দপ্তর এবং এই যে পুজো তা কিন্তু দীর্ঘদিন ধরে হয়ে আসে এবং এই গরুমারা জাতীয় উদ্যানের যে সকল হাতি রয়েছে প্রায় 28টি হাতিকে কিন্তু আজ পুজো করা হয় এবং যাকে ঘিরে কিন্তু পর্যটকদের ঢল দেখা গিয়েছিল। প্রিয়াঙ্কা, বেশ। বাঁকুড়ায় আবার জাম্বো জিলিপি। বিশ্বকর্মা ও ভাদু পুজোয় জাম্বো জিলিপি, 2 থেকে 4 কেজির জিলিপি, দোকানে দোকানে বিরাট জিলিপি। আর এই জিলিপি নিতেই কিন্তু ভিড় জমে যায় রীতিমতো। ছবিটা কেমন ছিল আজকে দিনভর জানাবে প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে সরাসরি। প্রিয়ব্রত, দেখো প্রিয়াঙ্কা, যে ভাদ্র মাসের সংক্রান্তি ভাদু পুজো এবং বিশ্বকর্মা পুজো উপলক্ষে এই যে প্রাচীন জনপদ বাঁকুড়ার কেঞ্জাকুড়া সেখানেই কিন্তু এই গ্রাম্য জিলাপি তৈরি হয়। মূলত যে উপকরণ জিলাপি তৈরি করা হয় সেই উপকরণে তৈরি করা হলেও এই জিলাপির স্বাদ এবং যে সাইজ সেই কারণেই কিন্তু একটা জনপ্রিয়তা অর্জন করেছে এবং সেই কারণে শুধুমাত্র বাঁকুড়া জেলা নয়, বাঁকুড়া জেলার পাশাপাশি পুরুলিয়া, ঝাড়খণ্ড এবং পাশাপাশি ঝাড়গ্রাম জেলা এবং পাশাপাশি ঝাড়খণ্ডের যে রাজ্য সেখান থেকেও মানুষজন ভিড় জমান এই প্রাচীন জনপদে এবং
উপচে পড়ে ভিড় এই জ্যাম্বো জিলাপি নিতে। কারণ হয় এই সময়তেই কিন্তু একটা প্রতিযোগিতা চলতো যে মিষ্টি তৈরি করতে কি বড়, এবং সেই কারণে এই প্রতিযোগিতা থেকেই কিন্তু এই জ্যাম্বো জিলাপির আস্তে আস্তে প্রচলন হয়েছে। কিন্তু ভাদু পুজো কিছুটা হলেও মলিন হলেও এই জ্যাম্বো জিলাপির প্রচলন কিন্তু মলিন হয়নি, এবং আস্তে আস্তে এই জ্যাম্বো জিলাপির আকার 2 থেকে 4 কিলো হয়ে যায়। এবং এই জিলাপি খেতে হলে কিন্তু কিছুটা ট্যাক্সের পয়সা ঘোরাতে হয়, কেননা 170 থেকে 200 টাকা কেজি ধরে এই জিলাপি বিক্রি হয়। এবং এই জিলাপি মূলত উপহার দেওয়া প্রিয়জনদের এবং তার পাশাপাশি পরিবার পরিজন মিলে একসঙ্গে খাওয়া দাওয়ার জন্যই মূলত এই জিলাপি নিয়ে যায় মানুষজন বাড়িতে। বিশ্বকর্মা নয়, অগস্ত্যমুনির পুজোয় মেতে শাঁখারীরা। বংশ পরম্পরায় বিশ্বকর্মা পুজোর দিন অগস্ত্যমুনির পুজো করে আসছেন পশ্চিম মেদিনীপুরের দাসপুরের 4টি গ্রামের 56টি পরিবার। সুকান্ত রয়েছে আমার সঙ্গে সরাসরি। সুকান্ত, কিভাবে আজ দিনভর পুজো অর্চনা হল? দেখো প্রিয়াঙ্কা, যেখানে গোটা রাজ্য জুড়ে বিশ্বকর্মার অর্থাৎ কারিগরির দেবতার পুজো হচ্ছে, সেখানে কিন্তু দাসপুরের এই যে কলমিজোড়, যেখানে প্রায় 56টি পরিবার তারা কিন্তু অগস্ত্যমুনির পুজো করছেন। তাদের দাবি যে তাদের কারিগরির দেবতা কিন্তু অগস্ত্যমুনি, কেননা এই অগস্ত্যমুনির হাত ধরেই শাঁখ এসেছিল এবং তারা শাঁখ শিল্পের সাথে যুক্ত, অর্থাৎ তারা শাঁখা তৈরি করেন, অর্থাৎ তারা জাতিতে হচ্ছে শাঁখারি। তার জন্যই তাদের কাছে কিন্তু আজকে অগস্ত্যমুনি তাদের কিন্তু পূজ্য দেবতা, এবং সেইভাবেই আর আজ থেকে পুজো শুরু হয়েছে। 4 দিন ধরে এই পুজো চলবে। আচ্ছা, মূলত শাঁখারীরাই অগস্ত্যমুনির পুজো করে থাকেন আজ বিশ্বকর্মা পুজোর দিন। অনেক ধন্যবাদ সুকান্ত।